হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আজকে আমাদের একটি হোমযজ্ঞের কাজ ছিল, সেখান থেকে ফিরে অনেকটা রাত হয়েছে। এখন বসেছি আমি তোমাদের সাথে ঘটনাটা শেয়ার করতে। আজকে ঘটনায় যাওয়ার পূর্বে আজকে তিনখানা ঘটনা তোমাদের জন্য আমি সিলেক্ট করেছি। তিনটে ঘটনা তোমাদের খুব মনোযোগ সহকারে শুনতে হবে। তোমরা আজকের ঘটনাগুলো শোনার জন্য প্রস্তুত হয়ে যাও, কারণ এই যে অলৌকিক বলো বা ভৌতিক বলো বা দৈবিক বলো, এই ঘটনাগুলো সবাই কিন্তু শুনতে পারে না, শোনার সৌভাগ্য করে না। আজকে যে ঘটনাটা বলবো, আজকে তিনখানা ঘটনা, খুব মনোযোগ সহকারে শুনো। সবাইকে বলবো একটা করে লাইক করে পাশে থেকো। আর হ্যাঁ, ভালো লাগলে তোমাদের আত্মীয় পরিজন প্রিয়জন সবাইকে কিন্তু ঘটনাগুলো শেয়ার করতে পারো। প্রথম ঘটনা, আমাদের এক ভাই, প্রথম ঘটনা পাঠায় হচ্ছে আমাদের এক ভাই, যার নাম হচ্ছে শ্রেয়াস। আমাদের কমেন্ট বক্স চেক করলেই প্রত্যেক দিন ভাইয়ের একটা সুন্দর কমেন্ট অবশ্যই আমরা লক্ষ্য করতে পারবো। আমাদের শ্রেয়াস ভাই, আজকে ভাইয়ের এক বন্ধুর বাড়িতে গত দুদিন আগে পুজো ছিল, মানে পরশুদিন। তো ওখানে পুজো হবার সময় একটি অলৌকিক ঘটনা ঘটে, সেটাই আমি তোমাদের সাথে আজকে প্রথম শেয়ার করব। তারপরে তোমাদেরকে আমি গত কয়েকদিন আগে বলছিলাম, যখন আমি আমার বড় মাকে পুজো করি তখন আমার সাথে কিছু অদ্ভুত অদ্ভুত ঘটনা প্রত্যেক দিন ঘটে, সেই বিষয় নিয়েও তোমাদের সাথে কথা বলবো। শ্রেয়াস ভাইয়ের ঘটনায় আসি। আমাদের শ্রেয়াস ভাই বলে, দিদি ভাই, আমার বন্ধুর বাড়ি গতকাল কালী পুজো ছিল। ভাই আমাকে ফটো পাঠিয়েছে, আমি সেই ফটোগুলো তোমাদেরকেও দেখাবো। মা সবার, মাকে দেখার অধিকার সবার আছে আমাদের। তো আমাদের শ্রেয়াস ভাই বলে, দিদি ভাই, আমার বন্ধুর বাড়িতে চৈতনিক কালী পুজো ছিল। আর অ্যাকচুয়ালি ওদের বাড়িতে পুজো পার্বণ সবসময় হতেই থাকে। ওরা খুব পুজো পার্বণ নিয়ে একটা কালচার করে। তো সেখানে দাঁড়িয়ে ওদের বাড়িতে কালী পুজো ছিল, খুব বড় করে জাঁকজমক করে অনুষ্ঠিত হয় মায়ের। বলছে ওদের বাড়িতে একটা নিয়ম আছে, নিয়মটা হচ্ছে যখনই রাতের বেলা মায়ের আরতি করা হয়, মায়ের মানে আরতির সাথে মায়ের যখন পূজা অর্চনা করা হয়, তখন যে মণ্ডপ থাকে বাড়ির বাইরে, মাকে যেখানে পুজো করা হয়, মণ্ডপের সমস্ত আলো নিভিয়ে দেওয়া হয়। তো এবার প্রসঙ্গে বলে রাখি, যখন রাতের বেলা মণ্ডপে পুজোটা হচ্ছে বাড়ির বাইরে, তখন সেখানে রাত যখন প্রায় 12টা বেজে গেছে, মায়ের পূজা আরাধনা হচ্ছে, ওই সময় ওদের একটা নিয়ম আছে। আমাকে আমাদের শ্রেয়াস ভাই বলে যে, দিদি ভাই, যখন পুজোটা হয় তখন অ্যাকচুয়ালিও যে মণ্ডপে পুজোটা হচ্ছে ওখানে ধূপ ধুনুচি, এমনকি হোমযজ্ঞ যেটা হয় সেইটা, মোমবাতি, এছাড়া কোনো রকম আলো, কোনো আলো কিন্তু ওখানে জ্বলবে না। মানে এমনি সময় জ্বলে, কিন্তু যখন মায়ের আরাধনা করা হয় তখন পুরোটাই অন্ধকার থাকবে। তো সব থেকে বড় বিষয় হচ্ছে, রাতের বেলা যখন পুজোটা হয় তখন ওই 12:30 বাজে শুরু হয়। বলছে একটা কাকতালীয় ঘটনা ঘটলো হঠাৎ করে। পুরো আমাদের জায়গাটায়, মানে পুরো এলাকাটায়, আমাদের পাড়াতে লাইট রয়েছে, শুধু আমাদের বাড়ির লাইটগুলো অফ হয়ে গেল, পুরো বাড়ি অন্ধকার। আর আমাদের তো বাড়ির বাইরেই মণ্ডপ করে মায়ের পুজো করা হচ্ছে, ওখানটা তো অন্ধকার ছিল। ওখানে ক্যান্ডেল, ধূপ ধুনো এইসবের যে আলোতে মায়ের আরাধনা করা হচ্ছে, সবাই আমরা বাড়ির লোকজন আত্মীয় স্বজন সবাই বসে আছি, মায়ের হোম যজ্ঞ হচ্ছে। কিন্তু আমাদের বাড়ির, আমাদের ঘরের লাইটগুলো সব বন্ধ হয়ে গেল হঠাৎ করে। আমাদের শ্রেয়াস ভাইয়ের যে বন্ধুর বাড়িতে পুজো হচ্ছে, তো বন্ধু হট করে বলল যে আশেপাশে বাড়িতে তো বেশ লাইট জ্বলছে, তাহলে আমাদের লাইট অফ হয়ে গেল। তো এইটা হচ্ছে একটা
কাকতালীয় আর অলৌকিক, অবশ্যই দৈবিক সাথে একটা ঘটনা তোমাদের সাথে শেয়ার করলাম। আমাদের শ্রেয়াস ভাই সব থেকে অবাক করলো শেষের কথাটা বলে, দিদিভাই যখন হোম যজ্ঞ মায়ের আরতি শেষ হলো, আপনা আপনি কিন্তু লাইট সব জ্বলে গেল ঘরে। এমনকি যখন লাইট অফ হয়ে যায়, সবাই হয়তো বাড়ির লোক ভেবেছিল যে হয়তো ফিউজ উড়ে গেছে, কোনো ফিউজ হয়তো কোনো জায়গাতে উড়ে গেছে, তাহলে পরে তো ওটাকে ঠিক করতে হতো না। হোমযজ্ঞ হয়ে যাওয়ার পর নিজে থেকেই কিন্তু জ্বলে গেল। তাহলে ভাবো তো দর্শক বন্ধুরা, এখনও কিন্তু যারা অনেকে বলে যে ভগবানের কোনো অস্তিত্ব নেই, ভগবানের অস্তিত্ব না থাকলে আমাদের মানব জীবনেরও কোনো অস্তিত্ব নেই। যেরকম দেব দেবী আছেন, সেই রকম কিন্তু আমাদের ভূত প্রেত আত্মাও আছে। তো চলো এবার আমি নেক্সট আমার একটা নিজস্ব তোমাদেরকে ঘটনা বলি, দেন তারপর আমি যাব হরর স্টোরিতে, ঠিক আছে? আচ্ছা, তোমাদেরকে আমি কদিন ধরে বলছি না, আমি যখন আমার বড় মাকে পুজো করি তখন আমার সাথে একটা অলৌকিক ঘটনা ঘটে। কি জানো? শোনো আমি বলছি। আমি যখন মাকে মালা পরাই, মায়ের ফটো মুছি, তারপর মাকে পারফিউম দিই, দিয়ে মালা পরিয়ে যখন আমি ধূপ দেখাই, যখন আমি মাকে মালা পরাবো তখন ওই মালা থেকে নয় একটা ফুল, আর নয় মায়ের মাথায় দেওয়া আমার গাছ থেকে তোলা জবা ফুল, প্রত্যেক দিন আমি খেতে বসার আগে, মানে অন্ন মুখে দেওয়ার আগে আমাকে কোথাও যেন মনে করিয়ে দেয়, কিরে আমি বসে আছি তো, আমরা বসে আছি, খেতে দে, যেন মনে করিয়ে দেয়। আমি কোনো দিন ঠাকুরকে না খেতে দিয়ে নিজে কিন্তু অন্ন আহার গ্রহণ করি না, কোনো দিন না। হ্যাঁ, যদি আমি বাইরে ঘুরতে যাই, আমার বাড়ির লোকদের বলা থাকে, তারা পুজো করে, আমি খবর নিই, আর আমি যেইখানে থাকি সেইখান থেকে আকাশের দিকে তাকিয়ে ঠাকুরের নাম নিয়ে, মায়ের নাম নিয়ে, আমার যত ইষ্ট দেবতা সবার নাম আমি নিয়ে প্রণাম জানিয়ে তারপরেই কিন্তু খাবার খেতে বসি, সেটা বিকেল 5টা হোক আর 6টা। হ্যাঁ, আমি এরকমই। এবার আমি বলি, যখনই আমি মায়ের ফটো দুটো মুছি, বড় মায়ের, সব ঠাকুরেরই মুছি, কিন্তু বড় মায়ের সময় এইটা আমার হয়, আমি ফটো মুছে পারফিউম দিয়ে মালা পরাই, ফুল তাকে সমর্পণ করি। একটা ফুল প্রত্যেক দিন, জবা যেটা আমি মায়ের মাথায় দিই, সেই জবাটা প্রত্যেক দিন আমার পায়ে এসে পড়ে, জয় মা, জয় মা, জয় মা। প্রত্যেক দিন আমার বাড়ির তোমাদের দাদা ভাই, প্রিন্স সবাই দেখে, প্রত্যেক দিন যখনই দেব, সেই মায়ের মাথার ফুলটা এসে সোজা আমার পায়ে পড়বে, প্রত্যেক দিন পড়বেই। আমার সাথে এই জিনিসটা অনেকবার হয়েছে, অনেকবার। আর একটা কথা বলি, দিদি ভাই, আমার কাজটা যেন ঠিক মতো হয়, তুমি একটু ভালো করে দেখো। তোমরা বিশ্বাস করবে না, কালকের কথা বলি আমি, কালকেও একটু বেলা হয়েছে, মানে অনেকটা মানে রাত হয়ে গেছে ঘটনা দিতে। আমি বাইরে গেছিলাম কিছু কাজে, আমি আসি, এসে আমি ঠাকুর দিচ্ছি, সে আমার রাত 1টা 2টো বাজলো, আমি পুজো দেবো, মানে আমার এটা কালচার। আমার সকালে বলো কি রাতে আমাকে ঠাকুর দিতেই হবে। আমার যদি কোনো কারণে শরীর খারাপ বা কোনো কারণে যদি আমি ভুলেও যাই, রাত 2টোর সময় উঠেও আমি ঠাকুরকে ধূপ দিই, আমি কিন্তু এরকমই। তো সেখানে গিয়ে হঠাৎ হঠাৎ আমি কালকে চোখটা বন্ধ করে মাকে আহুতি করি, আহুতি করে আহ্বান জানিয়ে একটা মানে বোনের কাজের জন্য বলছিলাম। বিশ্বাস করবে না, আমি বলছি আমার সারা শরীর কাটা দিচ্ছে, 2টো ফুল একসঙ্গে যখন আমি চোখটা খুললাম, আমি চোখটা খোলার অপেক্ষায় ছিল মা, আমি চোখ বন্ধ অবস্থায় তো ফুলটা পড়ে যেতে পারতো, পড়েনি। যেই আমি চোখটা খুললাম, বিশ্বাস করবে না, মায়ের মাথা থেকে 2টো জবা ফুল, একটা হচ্ছে চন্দন কালারের, আমাদের গাছের অনেকবার দেখিয়েছি, আর একটা পিঙ্ক কালার গোলাপি, 2টো ফুল একসাথে পড়লো, 2টো ফুল একসাথে পড়লো। আর আমি 2 জনেরই নামে মাকে আহুতি জানিয়েছি। তারা জানেও না, তাদের কাজ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, তারা জানেও না।
এই জিনিসগুলো আমার সাথে আমার মা করে। আমি বলি না তোমাদের বারবার, আজকে শোনা কথা তো তোমাদের আমি বলেছি না, আমার ঘরে আমার মা জীবিত। তোমাদের বলেছি তো যে আমার ঘরে আমার মা জীবিত, একদম তাই, আমার ঘরে আমার মা জীবিত। হুম। তো যাই হোক প্রিয় দর্শক বন্ধুরা, এবার আমরা ফিরবো হচ্ছে ভৌতিক ঘটনায়। আমাদের কালনা, অম্বিকা কালনা থেকে আজকে ঘটনাটা পাপাই দত্ত পাঠায়। পাপাই বলে, দিদিভাই বহুদিন যাবৎ আমি আপনার ঘটনা শোনার পাগল একজন ভক্ত। আমার বাড়িতে শুধু কেবলমাত্র আমি একা না, আমার সাথে আমার ছোট ভাই, সে ক্লাস 11-এ পড়ে, দেন আমার মা, আমার বাবা, আমার ঠাম্মা, আমি, আমরা সবাই পুরো ফ্যামিলিটা আমরা কিন্তু বসে বসে আপনার দিদিভাই ঘটনা শুনি। রাতের বেলা খাবার সময় না হলে পারে যদি আপনি দেরি করে ঘটনা দেন, রাতের বেলা চালিয়ে দিই, পাশে 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 ঘর আপনার জন্য, শুধুমাত্র ঘটনা শোনার জন্য। আমাদের তো গোল করে 4টে ঘর, আমরা যে বাইরে যে জায়গাটা রয়েছে মানে বারান্দা, 4টে ঘরের একটাই উঠোন, বারান্দা গ্রিল দিয়ে ঘেরা, ঘরের মধ্যেই বলে আমি ওখানে একটা ছোট্ট টেবিলের উপরে আমার একটা হোম থিয়েটার আছে, যেটা আমি ব্লুটুথ স্পিকারও বলতে পারেন, সেটাকে সেট করে রেখেছি। আপনার ঘটনা আমি ওতে মানে চালিয়ে দিই, সবাই শুনতে পারে। গোল করে তো 4টে ঘর, মাঝখানে ওই টেবিলের উপর চলে। আমাদের ভাই বলেন যে আমি বললে আপনি বিশ্বাস করবেন না, আমাদের বাড়িতে আমার ঠাকুমা, আমার মা, আমার বাবা আপনাকে এত শ্রদ্ধা করে, এত ভালোবাসে। আর একটাই কথা আমাদের পাপাই ভাই বলে যে দিদি ভাই, কোনোদিন যদি আপনি মনে করেন অম্বিকা কালনায় আসবেন, একবার একবার আমার সাথে যোগাযোগ করে আমাদের বাড়িতে আপনার পায়ের ধুলোটা দেবেন। কারণ আমার মা আপনাকে খুব ভালোবাসে, আমার তো কোনো দিদি নেই, বোনও নেই, আপনাকে পুরো নিজের বড় মেয়ের মতো ভাবে। তো অবশ্যই পাপাই, আমি তোমায় কথা দিচ্ছি, আমি অবশ্যই কোনো সময় না কোনো সময় যাবই। মায়ের যদি টান থাকে তোমার কাছে, তোমার বাড়িতে, অবশ্যই আমি যাব, ঠিক আছে? তো পাপার ঘটনাটা বলি। পাপাই বলে, দিদি ভাই আমার যে বাড়ি, আমার বাড়ির না ছাদ রয়েছে, ছাদের পেছনেই মানে আমাদের বাড়ির পেছনে প্রচুর বাঁশবাগান, প্রচুর বাঁশবাগান। আর ওই যে বাঁশ গাছ, ওই বাঁশ গাছগুলো ঘুরে এসে পুরো পড়ে হচ্ছে আমাদের ছাদের উপরে। আমাদের ছাদটা তো অনেক বড়, আমাদের পুরো ছাদের উপর পড়ে। ভালো কথা, ছাদের উপরে পুরো এসে ঘুরে পড়ে। এবার সব থেকে বড় কথা হচ্ছে, আমাদের পাপাই বলছে, দিদি ভাই যখন খুব ঝড় চলে বা হাওয়া দেয়, তখন না ওই ছাদের মধ্যে না হু 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 করে হাওয়া ঘোরে যখন, তখন না ওই বাঁশগুলো খস 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 করে শব্দ হয়, মনে হয় যেন এপাশ থেকে ওপাশ, ওপাশ থেকে এপাশ করছে, এটা ঘস ঘস করে শব্দ হয়। দিদি ভাই আপনি বিশ্বাস করবেন না, সেটা যদি ঝড় ওঠে, হাওয়া বাতাস দিলে হয়। গুমোট হয়ে রয়েছে তখনও কিন্তু ছাদের মধ্যে ওই রকম শব্দ হয়, মনে হয় যেন মানে ঝড় উঠেছে। এই ছাদের মধ্যে না ঘ্যাঁসড়ায় ঘ্যাঁসড়ায়। তো অনেকবার আমাদের পাপাই ভাই জিনিসটা লক্ষ্য করে, তার বাড়িতে তার মা, তার বাবা, ঠাকুমা, তার ভাই সবাই জিনিসটা লক্ষ্য করে। কিন্তু লক্ষ্য করা হলেও কি হবে, তারা কিন্তু কোনো সময় ছাদে রাতে ওঠে না, রাতের বেলা ছাদে কিন্তু তারা ওঠে না। সব থেকে বড় সমস্যা এসে দাঁড়ালো, সেটা হচ্ছে আমাদের ভাই, পাপাই ভাই বলে, দিদি ভাই আমার বাড়িতে আমার মানে মাসি আসে। তো মাসির যে হাজবেন্ড মারা যায়, তো মাসি তো ভাড়া বাড়িতে থাকতো, মাসির হাজবেন্ডের মানে মেসোমশাইয়ের যে বার্ষিকী 1 বছরের থাকে, সেইটা বলল যে আমার মাকে, দিদি ওটা আমি তোর বাড়িতে থেকে করব। তো আমার মা বলল যে ঠিক আছে, তোর তো কেউ নেই, স্বামীটাও মারা গেল, একটা ছোট্ট বাচ্চা। আমার মা বলল, হ্যাঁ হ্যাঁ তুই আমাদের বাড়ির ছাদের মধ্যে প্যান্ডেল করে দেবো, তুই
দেখে শুনে নিস খুনি, স্বামী নেই, মাথার উপর কেউ নেই, একটা ছেলে নিয়ে তুই আর কি করবি? ঠিক আছে, কোনো অসুবিধা নেই, তুই এখানেই শ্রাদ্ধ শান্তির কাজটা করিস। আমার মা বলতে আমার বাবাও মাকে বলল, ঠিক আছে ভালোই করেছো, কারণ সত্যি কথা বলতে তোমার বোনের তো কেউ নেই, ও যদি এখানে এসে থাকে কয়দিন, আর যদি ওর স্বামীর কাজটা হয় তাহলে এখানেই হোক। এইবার যখন লোকে আসে প্যান্ডেল করতে, সবাই বললো কোথায় প্যান্ডেল হবে, কোথায় প্যান্ডেল হবে, তা লাইটিং হবে, প্যান্ডেল হবে। সেরকম তো বিয়ে বাড়ির প্যান্ডেল না, শ্রাদ্ধ শান্তির প্যান্ডেল, সাদা একটা কাপড় দিয়ে প্যান্ডেল টানিয়ে দেবে বাঁশ দিয়ে। আর লাইটের একটা ভালো ব্যবস্থা করতে হবে, কারণ যেই তনিক পেছনে বাঁশ বাগান, একটা আতঙ্ক তো লাগেই। আর তার থেকেও বড় কথা হচ্ছে সবাই ভয়ও পায়। তো বলল যে একটা কাজ করো, লাইটের ব্যবস্থাটা ভালো করে করো, কারণ দিনেও খাওয়ানো হবে, রাতেও খাওয়ানো হবে। মানে দিনেও বলবে, রাতেও বলবে, যারা দিনে আসলো আসলো, নালে তারা রাতে আসতে পারে, আলাদা করে নিমন্ত্রণ হবে, রাতে দিনে দুবেলায়, এবার যারা যখন আসবে আসবে। তার জন্য লাইটের ব্যবস্থা হলো, সব হলো। এবার যারা প্যান্ডেল করবে ছাদে, তারা তখন গিয়ে বলছে ছাদের মধ্যে কি করে প্যান্ডেল করব। আমার বাবাকে বলছে, দাদা পাড়ায় তো সব চেনা জানা, যারা প্যান্ডেল করতে এসছে বাবাকে মাকে সবাইকে চেনে আমাদের। তো বললো যে দাদা প্যান্ডেল করব, আপনার ছাদের মধ্যে তো এরকম বাঁশ গাছের আগাছালা পড়ে ভর্তি হয়ে রয়েছে, আপনারা কাটেন না, সাপ খোপও তো উঠে যাবে এরকম করে, আপনারা এগুলো কেটে পরিষ্কার করে দিই, একটা লোক লাগিয়ে আপনি টাকা দিয়ে দেবেন, আমরা তারপরে ভালো করে একটা প্যান্ডেল করে দেবো। আমার বাবা প্রথমে কিন্তু কিন্তু করছিল, আমার মা বলল না ঠিক আছে কেটে দাও, কেটে দাও, কারণ বোনের কাজটা, বোনের বরের কাজটা উপরেই হবে, ছাদেই হবে, নিচে ঝামেলা করে লাভ নেই, সামনে যাওয়া আসা রাস্তা, পাড়া পড়শিরও অনেক রকম কথাবার্তা চলে, তার জন্য নিজের ছাদে করবে। ভালো কথা, একজন লোক ডেকে নিয়ে আসা হলো, আমাদের পাড়াতেই থাকে, সে আবার গাছ বাড়ি জঙ্গল টঙ্গল পরিষ্কার করে, আগে মিউনিসিপ্যালিটিতে চাকরি করত। তাকে নিয়ে আসা হলো, সে এসেই সব বাঁশ গাছ যত ছাদের মধ্যে ছিল সব কেটে কেটে নামিয়ে ফেলে দিল। দেওয়ার পর প্যান্ডেল হলো, প্যান্ডেল হয়ে আমার মেসোমশাইয়ের কাজ ঠিকঠাক সম্পূর্ণ হয়ে গেল। তার পরের দিন হঠাৎ করে আমার বাবা বিছানায় শয্যাশায়ী হয়ে গেল, হঠাৎ করে। কেউ কিছু বুঝে ওঠার আগেই, কেউ কিছু বুঝতেই পারিনি, বাবার শরীর খারাপ হয়ে গেল, বাবা শুয়ে পড়ল। এবার এরকম হলো কেন, হঠাৎ কি ব্যাপার, এরকম হলো কেন, মানে কোনো কিছু, মানে কেউ বুঝতে পারছে না। একটা ভালো সুস্থ মানুষ, কিছুক্ষণ আগেও সকালবেলা বসে মুড়ি ঘুগনি খেয়েছে, ডিম সেদ্ধ খাবে বলছিল, তা মা আবার বলল এখন খেও না, ভাতে ডিম করছি, মানে এরকম কথাবার্তা। হ্যাঁ, মানে হঠাৎ করে সেই মানুষটা শুয়ে পড়ে কি করে। আচ্ছা, তারপর ঠিক সেই দিনকেই বিকেলবেলা আমার মা হঠাৎ করে মাথা ঘোরাচ্ছে। মায়ের এরকম কোনো মানে শরীরে কোনো রোগ নেই, মায়ের, মা একদম রোগমুক্ত, একদম খেটে খাওয়া চাষি পুষি মানুষ। মায়েরও মাথা ঘুরতে শুরু করলো, মাও আস্তে আস্তে পুরো বিছানায় পড়ে গেল, একদিন দুদিন 3 দিন করে। মাসি দেখলো যখন, মানে ঘরের সবার খুব একটা শরীর ভালো না, মানে সুযোগ বুঝে পুরো চাপটা ওনার ঘাড়ে পড়ে যাবে, তো মাসি বলল আমার কাজ হয়ে গেছে, আমি ভাড়া বাড়িতে চলে যাচ্ছি, মানে মাসি যেখানে ভাড়া বাড়িতে ছেলে আর মাসি থাকে, তো মাসির ছেলে চলে যায়। পুরো অসহায় হয়ে গেলাম আমি আর আমার ঠাকুমা। পাপাই বলে, দিদি ভাই আমার ঠাকুমা এত বয়স্ক, মানে 79 বছর বয়স, 79, বলছে উনি কোনো রকমে, যেহেতু উনি আগের একটু ভালো খেয়েছেন, উনি একা একা সেই বালতি করে জল চিপে নিয়ে এসে ঘর মোছা, রান্নাঘর পরিষ্কার করা, রান্না করা, আমিও করতাম, ঠাকুমার সাথে বাজার দোকান বাইরের সব করে দিতাম, আর ঠাকুমা ঘরটা সামলাতো। মা বাবা দুজনেই একদম জল জ্যান্ত তরতাজা দুটো মানুষ, পুরো বিছানা শয্যাশায়ী হয়ে গেল, ভালো হবার কোনো নাম নেই, ডাক্তারের পর ডাক্তার দেখিয়েই যাচ্ছি। হঠাৎ আমার ঠাকুমা বলল, থাম থাম, অনেক তো ডাক্তার করলি, এবার একটু বুদ্ধি কর, একটু কবিরাজি দেখা। আমার মনে হয় এই সংসারে তোর যে, মানে
বউর যে বোনের স্বামী মারা গেছে, ওর যে কাজটা করলি ছাদে, তোদের কি এই কাজটা করা ঠিক হয়েছে? হ্যাঁ, সে মারা গেছে, সে টাকা পয়সা রীতিমতো সব রেখে গেছে। সে কি তার বরের কাজ ভাড়া বাড়িতে করতে পারতো না? আর লোক কি করে না? ঘর ভাড়া পাওয়া যায় না, এখানে কেন করতে দিলি? এই নিয়ে আমার মায়ের মুখ ফুলে গেল। স্বাভাবিকভাবেই আমার মায়ের সাথে ঠাকুমার লাগলো চূড়ান্ত ঝামেলা। আমার ঠাকুমা বলল আমি ঘর ছেড়ে বৃদ্ধাশ্রমে চলে যাব। মানে বাড়িটা আমাদের এত সুন্দর বন্ডিং, এত একটা ভালোবাসা, সব যেন ছন্ন ছাড়া দিশেহারা হয়ে গেল। মানে সবই যেন একটা কিরকম কিরকম বাজে হয়ে যাচ্ছে। যাই হোক, অবশেষে তখন কিছু করার নেই, কি করা যাবে, এরকম হলে পারে, কি করা যাবে। তখন আমাদের পিছনে এক কাকিমা কাকু থাকে, মানে আমাদের এই যে পাপাই ভাই বলে দিদি ভাই, ওনারা আমাকে খুব ভালোবাসেন। ওনাদের কোনো সন্তান নেই, ওনারা নিঃসন্তান। বলে ওনারাই যখন আসে আমার মা বাবার এই রকম অবস্থা দেখে ওইনারাই আমার মাকে বাবাকে সুস্থ করে তোলে। আমার মাকে বাবাকে সুস্থ করে তোলে। যখন সুস্থ করে তোলে তখন আমার মা বাবার মুখ থেকে জানতে পারি, যেই মানে দুজন কেউ জানতো না, কিন্তু দুজন দুজনের মধ্যে রেখেছিল। আমার মা স্বপ্ন দেখতো যে ওই ছাদে বাঁশ গাছে, আমাদের বাড়ির পেছনে যে বাঁশের জঙ্গল ঝাড় বললাম, ওখানে কেউ একজন বাঁশের মগ ডালে উঠে বসে থাকতো। পা ঝুলিয়ে ঝুলিয়ে, সাদা একটা কাপড় মাথায় ঘুমটা দিয়ে পাটা ঝুলিয়ে ঝুলিয়ে বলতো, কিরে কিরে, আমার সব গাছ মানে ডালপালাগুলো ছেটে দিলি? হ্যাঁ, তোর যদি আমি বাড়িতে তোর সন্তানটাকে শেষ করে দিই কি হবে? কিরে, এত বড় ক্ষতি করে দিলি, আমার গাছগুলো এরকম ভাবে তোরা কেটে দিলি। আমরা ওখানে থাকতাম তো, ওইটা আমাদের বাসস্থান ছিল, তোরা কেটে দিলি। মানে এরকম না বিকট ভাবে বলতো, আর এরকম করে না হাসতো। মানে কথাটা বলতো মানে খুব কষ্টে কষ্টে, মনে হচ্ছে কষ্ট হচ্ছে, বলার পর না ওরকম করে হাসতো। আর যখন মা বাবা সুস্থ হয়ে ওঠে তখন মা বাবা দুজনেই একই কথা বলে। কেউ কিন্তু স্বপ্ন দেখতো না, রাতের বেলা পরিষ্কার নাকি দেখতো। ওই রকম মাথায় ঘোমটা দিয়ে একটি বউ মগডালে বসে বাঁশ গাছের একই কথা বলতো, কিরে আমার ঘরটা ভেঙে দিলি, কিরে তোরা আমার ঘরটা নষ্ট করে দিলি, এখন আমি কোথায় থাকবো? এই কথা বলে ওরকম হি 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 করে হাসতো। যাই হোক, এই কথা যখন ওই পেছনে বাড়ির কাকু কাকিমাকে জানায়, তারা একজন ওঝা নিয়ে আসে। ওঝা নিয়ে আসে, সে আমাদের বাড়িটা বন্ধন করে দিয়ে যায়। আমাদের পাপাই ভাই বলে এখন আপাতত 5 মাস হচ্ছে, ঠিক আছে দিদি ভাই, যদি কোনো প্রবলেম হয় তোমায় জানাবো। যাই হোক, সেটা ভাই বলেছে, আমি তোমাদের বললাম। দর্শক বন্ধুরা, আজকে 3টে ঘটনা শোনালাম। দুটো হচ্ছে ঘটনা আমাদের দৈবিক ঘটনা, একটি হচ্ছে ভৌতিক ঘটনা। কেমন লাগলো অবশ্যই জানিও। চলো কমেন্টে নামগুলো তোমাদের বলে দিই, তোমরা কারা কারা কালকে মিষ্টি মিষ্টি কমেন্ট করেছো। চলো, দীঘার হোটেলের নাম বলেছি, পুরীর হোটেলের নাম বলেছি। বলার পর আমাকে কালকে একজন দীঘা থেকে এক দাদা ভাই আমাকে কালকে কমেন্ট করেছিলেন। কমেন্ট করে আমাকে বললেন যে, সরি মেসেজ করেছিল নাম্বার তো দেওয়াই থাকে কমেন্ট বক্সে। আমাকে বলল যে আপনি যদি আমার পরিচয় হাইট রাখেন তাহলে আপনাকে আমি আরও কটা দীঘার ঘটনা আর দীঘার এরকম হোটেল যেগুলো আপনি জানেনও না, এরকম হোটেলের নাম আপনাকে আমি বলতে পারি, যদি আপনি আমার পরিচয়টা হাইট রাখেন। আমি কিন্তু দাদাভাইকে বলেছি, আর এখনো দাদাভাই জানি আমার ঘটনা শুনছেন, আমি অন ক্যামেরায় বসে বলছি, আমি আপনার পরিচয় কাউকে দেব না, কখনোই না, গোপন থাকবে। আপনি প্লিজ আমাদেরকে আরও হোটেলের নামগুলো জানান, আর কি ঘটনা আছে যেগুলো আমাদের কাছে এখনো এসে পৌঁছায়নি। আপনার কাছে রিকোয়েস্ট থাকলো, আপনি কমসে কম, অনেক মানুষ যারা যায় জানে না এরকম ফ্যামিলি নিয়ে বাচ্চা নিয়ে, দয়া করে তাদেরকে বাঁচিয়ে রাখা, এটাই আমাদের লক্ষ্য, মানুষের পাশে থাকা, সেটাই আমরা করব। কারণ হতেই পারে
আত্মা জিনিসটা যে কতটা ক্ষতিকারক আমার থেকে ভালো মনে হয় না কেউ জানে। চলো, প্রথম আমাদের সিয়াস ভাই, যার ঘটনা বললাম, সিয়াস ভাই, পাপ্পু দে, তারপরে আমাদের সন্তুর দুনিয়া, তারপর প্যান্থার গেমিং ওয়াইটি, তারপরে টিনা আচারিয়া, সুপর্ণা দি, রূপা দে, টুকাই বেরা দিদি ভাই, তারপর সৌমিক সরকার, সুপর্ণা দি, বনশ্রী দি, তারপরে ভাস্কর অধিকারী ভাই, শুভঙ্কর ঘোড়ই, সৌমিক অধিকারী, সৌমিক সরকার, তারপরে কমেন্ট করেছে টিনা আচারিয়া, প্রদীপ দাস, তারপরে সৌরভ কুমার ঘোষ। অনেকেই কিন্তু ঠিক ঠিক উত্তর দিয়েছে, অনেকেই কিন্তু উত্তর ভুল ভুল দিয়েছ। রেশমি ভট্টাচার্যা, সুদীপ্ত ব্যানার্জি, আব্দুল হক ভাই, আপন জন, তারপর হচ্ছে নন ভাই, তারপরে হচ্ছে সুপর্ণা সিল কুন্ডু দিদিভাই, প্লিজ তারাপীঠ আমার কাছে, তারাপীঠের খুব ভালো ভালো জায়গা প্লিজ। কি দিদিভাই, প্লিজ তারাপীঠ আমার কাছে, তারাপীঠ খুব ভালো জায়গা প্লিজ। হ্যাঁ, তারাপীঠ তো অবশ্যই মায়ের সতীপীঠ, ভালো তো হবেই, কিন্তু তারাপীঠেও হোটেল আছে, আমি নিজে ঘুরে এসছি। দিয়ে তারপর শেওসি টুকু সাওয়ারবাল, তারপর এস কে কালিম দাদা ভাই, তারপরে সুমনা ভট্টাচার্যা, রীতা দে, পায়েল মণ্ডল, তারপরে সুমিতা বিশ্বাস, হোটেল মনীষা, সুমিতা বিশ্বাস ফ্রম জলপাইগুড়ি। একদম কারেক্ট বলেছ, 3 নম্বরে আমি হোটেল মনীষাই বলেছি। দেবশ্রী লচনা, অভিজিৎ দোলই, তারপরে চুমকি বিশ্বাস বলেছ হোটেল মনীষা, লাভ ইউ সোনা বনু, একদম লাভ ইউ টু, ঠিক বলেছ হোটেল মনীষা। টিনা ঘোষও বলেছ হোটেল মনীষা। আচ্ছা, শ্রাবণী, 1 মিনিট দাঁড়াও। সাবিনা খাতুন বলেছ দুটো ঘটনায় অনেক ভয়ের ছিল দিদি, আর খুব ভালো লাগছে দিদিভাই। আজকে 3টে হোটেলটা হলো মনীষা হোটেল, পারলে মন্দারমণির হন্টেড, হ্যাঁ বলে দেবো। হ্যাঁ, মনীষা হোটেল ঠিক বলেছো, আস্তে আস্তে সব বলবো। সাথে থাকো, চ্যানেলের ঘটনাগুলো শেয়ার করতে থাকো সবার সাথে, যাতে আমি যেরকম রিস্ক নিয়ে, আমার কিন্তু এই ভিডিওগুলো দিয়ে কোনো টাকা পাই না, আমার কপিরাইট পড়ে যায়, আমার 2টো তো পড়ে গেছে অলরেডি। আমি বিলিভ না করলে আমি দেখিয়েও দেবো তোমাদের, দেন আমি তাও কিন্তু করি, ঠিক আছে? আর তোমরা একটু তো আমার জন্য ভেবে যে আমি মানুষের এত ভালো করি, তার জন্য তোমরা তো আমাদের পরিবার, মানুষকে তো তোমরা অবশ্যই শেয়ার করতে পারো, তারাও যেন কোনো প্রবলেমে না পড়ে। তারপর টিনা ঘোষ, তারপরে মণিদীপা ব্যানার্জি, রাজীব জাসওয়াল, রেখা অধিকারী দিদিভাই, পিঙ্কি খাতুন, তারপরে সবিতা দেব, শতাব্দী দেব, নীলিমা সিং, তারপরে তারপর কমেন্ট করেছো সর্বশ্রী শীল, তারপরে শিলা চ্যাটার্জি, সুপর্ণা, তারপরে সুজাতা নস্কর, অনেক ভালোবাসা বোন, অনেক হাত দিয়েছো। রেশমি ভট্টাচার্যা, তারপরে স্যাম আমাদের কমেন্ট করেছো, স্যাম সন্ন্যাসী। আচ্ছা, তোমার বলা ঘটনা বেস্ট দিদিভাই। আচ্ছা, তারপরে নন্দিতা সিং, তারপরে মধুমিতা মাইতি, রাজা শ্রেয়সী দিদিভাই, তুমি পুরীর যে হোটেলগুলোর নাম বলে সেগুলো কি কোনো 1-2জন মানুষের বলা, নাকি অনেকের থেকে একই রিভিউ তারপর আমাদের জানাচ্ছ, সেটা একটু বলো। না, 1-2জন বললে আমি কখনোই বলি না, 1-2জন না, আমাকে বহুজন বলে, যেই নাম বলেছি সেগুলো আমাকে বহুজন বলেছে। এমনকি আমি নিজেও যাচাই করে দেখি যে কেউ হোটেলে গিয়ে কারোর সাথে, হোটেলের স্টাফদের খারাপ বিহেভিয়ারের পরে তারা মিথ্যে কথা বলছে কিনা হোটেল বদনাম করার জন্য। আমি সব কিছু প্রসিডিওর কমপ্লিট করে তারপর তোমাদের সামনে রিভিল করি, নালে পারে একটা বিজনেস চলছে ওখানে,
ঠিক আছে, এটা কখনোই হতে পারে না। আর সব থেকে বড় কথা, দেখো আমি কারোর পেটে লাথি মারতে চাই না, ঠিক আছে। আর এই যে হোটেলগুলো বলছি, এই হোটেলগুলো সব হোটেল কিন্তু খারাপ না, হোটেলের একটা দুটো রুম খারাপ, পুরো হোটেল কিন্তু হন্টেড না। কিন্তু ওরকম ভাবে তো বলা যাবে না, যার জন্য এরম ভাবেই বলতে হচ্ছে। কারণ তোমরা বলো, নামগুলো বলো। টুকাই বেরা দিদি ভাই, রেশমি ভট্টাচার্য, রেশমি ভট্টাচার্য, রেশমি ভট্টাচার্য, মিঠু রয়, মৌমিতা গায়েন, সারদা সাউ, চন্দনা গোপে দিদি ভাই, রেশমি ব্যানার্জি, উমা ঘোষ, তারপর ইয়োর পন্না, তারপর সোমা দাস পরিবার থেকে, তারপরে শামিমা সামরোস। দিদি তুমি সবার আপন একদম। আজকের মতো টাটা, গুড নাইট, লাভ ইউ অল, সবাই খুব ভালো থেকো। চলো।